ভারত আমাদের বন্ধু দেশ। আর এই বন্ধু দেশের সঙ্গে আমাদের মানে উপাখ্যানের শেষ নেই। চাওয়া পাওয়ার এক বিস্তর ব্যবধান তো আছে। তো বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কি, সেই ক্ষেত্রে বিশেষ করে যেমন বাংলাদেশ আর ভারতের সম্পর্কের ক্ষেত্রে আর কি বলছি, যে বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কি সেটা আমি স্পষ্ট নয়। যদি এমনটা হয় যে ভারতকে প্রভু মেনে নিতে হবে, বাংলাদেশের রাজনৈতিক অধিকার বাংলাদেশের জনগণের থাকবে না, ভারত যাকে শাসক হিসেবে চাপিয়ে দিবে তাকেই মেনে নিতে হবে, এটাই যদি বন্ধুত্ব হয় তাহলে সেই বন্ধুত্বে আমি থুতু নিক্ষেপ করি। আর যদি বন্ধুত্বের অবস্থান যদি সহানুভূতিপূর্ণ এবং সহাবস্থান হয়, সেক্ষেত্রে অবশ্যই অ্যাকসেপ্ট করি। তো যাই হোক, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। আমাদের বিপদে আপদে বা আমাদের যে কোনো সমস্যায় অবশ্যই তারা সবার আগে এগিয়ে আসবে, এটা আশা করাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সংকট চলছে, এই সংকটে ভারত কোনোভাবে আমাদের দিকে এগিয়ে আসেনি। এবং ইতিপূর্বে গেল 15 বছরে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটের মূল হোতাই ছিল কিন্তু ভারত। কারণ ভারতের সমর্থন ছাড়া শেখ হাসিনা এই ধরনের পাতানো নির্বাচন করে কখনোই ক্ষমতায় থাকতে পারতো না। এক কথায় বলতে গেলে সারা পৃথিবী যেখানে শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলে বলেছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেখানে শুধুমাত্র ভারতই বলেছে এই নির্বাচন শতসিদ্ধ পুত পবিত্র। তো যাই হোক, ভারত আমাদের বন্ধু। পার্শ্ববর্তী আরো একটা দেশ আছে চীন, চীনও আমাদের বন্ধু। তবে চীন কেন বাংলাদেশকে এই মুহূর্তে কাছে টানতে চাচ্ছে, আর চীন কেনই বা আমাদেরকে এত মানে সুযোগ সুবিধা দিতে চাচ্ছে? বিশেষ করে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে সড়ক পথে বাংলাদেশ থেকে চীনে যাওয়া যাবে চিকিৎসার জন্য, সেটা রেলপথে। এবং সেটা কিভাবে, এটা জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যাঁ, সেটা আমি বলবো, তবে বলতে গিয়ে কিছু কথা হয়তো অতিরিক্ত বলে ফেলেছি, এর জন্য দুঃখিত। প্রথম কথা হচ্ছে যে এই যে একটা সংকটপূর্ণ অবস্থা যাচ্ছে, ভারত আমাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে শায়েস্তা করার জন্য আলু বন্ধ করে দিয়েছিল, পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল। বা শুভেন্দুর ভাষায় শুভেন্দু যেটা বলেছিল যে 97টা জিনিস আমরা যদি না পাঠাই তোরা না খেয়ে মরবি। তা আমরা কিন্তু এখনো না খেয়ে মরি। বাংলাদেশে একটা বন্যা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পরে, এই বন্যাটা অনেকটা বিতর্কিত, যদিও বা ভারত এর দায় স্বীকার করেনি। তো দায় স্বীকার করুক চাইতে না করুক সেটা আলাদা কথা। তবে একটা বিষয় সত্য যে বাংলাদেশের 1/3 কিন্তু ডুবে গিয়েছিল এবং প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি হয়েছিল, যার কারণে কিন্তু মূল্যস্ফীতিটা অনেক বেশি হয়ে গিয়েছিল। যার কারণে দেখা গিয়েছে 100 টাকা কেজি আলুর দাম একদম আশ্চর্যজনকভাবে বেড়ে হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু আলুর দাম বলেন বা সবজির দাম অনেকটাই কম। আমি রাজশাহীর মানুষ, রাজশাহীতেই তো গেল শুক্রবারেও দেখলাম 15 টাকা কেজি আলু, 3 কেজি 40 টাকা। তো আমার মনে হয় যে এক্ষেত্রে ভারতকে আমরা বিট দিয়েছি, কারণ ভারতে কিন্তু আলুর কেজি 30 টাকা। যদিও বাংলাদেশের শহর লেভেলে 30 টাকা কেজি এখনো আলু আছে কোথাও কোথাও, বিশেষ করে আমি তো ঢাকায় থাকি, ঢাকাতে কিন্তু 30 বা 25 এইরকমই যাচ্ছে আলুর দাম। তো আমরা আর আলু পেঁয়াজে না থাকি। ভারত আমাদেরকে এই শায়েস্তা করতে গিয়ে দেখলো যে না, চীন পাকিস্তান আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। পাকিস্তানের সাথে যখন আমাদের বাণিজ্য হলো, মানে ভারত মনে করেছিল তারা না দিলে আর আমরা কোথা থেকে কিনে আনতে পারবো না। এবার পাকিস্তান যখন আমাদেরকে তাদের দেশ থেকে পণ্য পাঠালো, এবার তারা আবার লাফাইতে শুরু করলো পাকিস্তান থেকে নাকি আমরা অস্ত্র আনতেছি। ভাই, আমরা অস্ত্র আনি আর যাই আনি, আমরা তো স্বাধীন দেশ, তাতে তোমাদের কি? তাদের লাফালাফি তো আছে। তো যাই হোক, সেই লাফালাফিটাও বাদ দিলাম। এখন তারা আমাদেরকে মেডিকেল ভিসা না দিয়ে আমাদেরকে শায়েস্তা করছে। হ্যাঁ, এর জন্য সাময়িকভাবে আমাদের দেশের অনেক মানুষেরই দুর্ঘটনা ঘটছে, অনেকেরই হয়তো প্রাণনাশ হচ্ছে, অনেকে হয়তো স্থায়ীভাবে অনেক ধরনের অসুখে মানে কি বলবো আর কি স্থায়িত্ব লাভ করছে। তো সেটা যাই হোক, এখন চীন আমাদের জন্য কি করলো দেখুন। এই মুহূর্তে এই বিপদের দিনে কিন্তু বন্ধুত্বের হাত কিন্তু চীন বাড়িয়ে দিয়েছে, সত্য কথা। চীনের কুনমিং এ স্পেশালাইজড একটা হসপিটাল তৈরি হচ্ছে, সেই হসপিটালে মানে শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই স্পেশাল ব্যবস্থা রাখা হচ্ছে, এবং এই হাসপাতালটা হচ্ছে বাংলাদেশিদের জন্য, এবং বাংলাদেশিরা যাতে সেখানে গিয়ে অল্প খরচে থাকতে পারে, সেখানে চিকিৎসা করাতে পারে, সব রকম ব্যবস্থা চীন করবে। দেখুন, শেখ হাসিনার পতনের আগে মুহূর্তে জাস্ট বোধহয় মাস দুয়েক আগে তারা চীন সফর করেছিল, এবং চীন সফর করে কিন্তু তিনি রিক্ত হস্তে ফিরে এসেছিলেন। বলতে গেলে কোনো প্রকারেরই চীন থেকে কোনো কিছু আমরা আদায় করতে পারিনি। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল গিয়েছিল চীনে, এবং যাওয়ার পরে চীন থেকে ফিরে যে সমস্ত সুসংবাদ আমাদেরকে শুনিয়েছে, সেটার অংশ বিশেষই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। কুনমিং এ যে হসপিটালটা হবে, সেই হসপিটালের আশেপাশে যাতে হালাল খাবারের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা চীন করবে,
এবং বাংলাদেশ থেকে যাতে খুব সহজে যেতে পারে, অর্থাৎ বাংলাদেশের সাথে চীনের যোগাযোগ কিন্তু বিমান ছাড়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তারা বলেছে মিয়ানমারে এখন অস্থিতিশীল অবস্থা চলছে, যদি অবস্থাটা স্থিতিশীল হয় তাহলে সেক্ষেত্রে মিয়ানমারের ওপর দিয়ে বাংলাদেশের ট্রেন যাতে সরাসরি চীন পর্যন্ত যেতে পারে এবং বাংলাদেশিরা যাতে মিয়ানমারের ট্রানজিট ভিসা পায়, এই বিষয়ে কিন্তু চীন আমাদেরকে হেল্প করবে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, যদি বিষয়টা এমন হয়ে যায় না, এটা হবে, ইনশাল্লাহ হবে, আমরা আমরা বিশ্বাস করি মিয়ানমারে হয়তো এখন অস্থিতিশীল অবস্থা আছে, স্থিতিশীলতা আসবে। তো এটা আসার পর যদি বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসা নিয়ে, মনে করেন ট্রেন নাও গেল, যদি ট্রানজিট ভিসা নিয়ে আমরা মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যেতে পারি, বা ট্রেন যদি সত্যি চালু হয়ে যায়, তাহলে কিন্তু পলিটিক্যালি মাঠটা ইন্ডিয়াই খাবে। কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত যায় প্রায় 20 লক্ষ বা তারও বেশি রোগী, এবং এরা ব্যয় করে থাকে প্রায় 30 লক্ষ কোটি রুপি। আমি আবারও বলছি, 30,000 কোটি ইন্ডিয়ান রুপি। তো এই টাকাটা আর কিন্তু ইন্ডিয়ার পকেটে যাবে না, এই টাকাটা চলে যাবে এবার কিন্তু চীনের কাছে। এবং আপনারা আরো একটা বিষয় জানেন যে অতি সম্প্রতি মানে চীনের এক ব্যবস্থাপনায় বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছিল, এবং যেখানে ভারতেরও 8টি হসপিটাল অংশগ্রহণ করেছিল। যদিও বা এটা মূল উদ্দেশ্য ছিল চীনের হসপিটালাইজেশন এবং তাদের হসপিটাল ট্যুরিজম ব্যবস্থাকে তুলে ধরা, এবং বাংলাদেশের মানুষের কাছে চীনের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার বিস্তর তুলে ধরা, যাতে আগামীতে বাংলাদেশের মানুষ চীনে যায় চিকিৎসা করাতে। এখন বলি, যদি বাংলাদেশ থেকে চীনে যাওয়ার সুযোগ পাই, বাংলাদেশের মানুষ কিন্তু এমনি ভারত বিরোধী, সে যে যাই বলুক না কেন, 90% মানুষই কিন্তু ভারত বিরোধী। সহজে যদি চীন যাওয়ার সুযোগ পাই, ইজি ভাবে যদি মিয়ানমারের ট্রানজিট ভিসা পাওয়া যায়, আমার মনে হয় 10% বা 15%-এর বেশি লোক আর ভারত যাবে না। এতে করে ভারত স্থায়ীভাবে তারা যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করছিল বাংলাদেশ থেকে, সেটা কিন্তু হারিয়ে যাবে। ওরা হয়তো বলবে আমাদের অনেক বড় অর্থনীতি, সামান্য টাকায় কিছু যায় আসে না। হ্যাঁ, সামান্য টাকায় কিছু যায় আসে না। এর কারণটা হচ্ছে, মনে করেন আপনার পরিবারে আপনি 5 জন লোক, সবাই 100 টাকা করে ইনকাম করলে 500 টাকা। পাশের পরিবারে একটু বড়, তারা 100 জন লোক, 100 টাকা করে ইনকাম করলে কত? 10,000 টাকা। তো 100 জন লোক ইনকাম করলে তো 10,000 হবে। কিন্তু এমন যদি হয় ওই বাড়ির 5 জন লোক আমার বাড়ির 5 জনের উপর ডিপেন্ড করে, তাহলে আমি যদি ওই বাড়িতে না যাই বা ওই বাড়ির লোককে কাজের ব্যবস্থা না করি, তো ওই 5 জন কিন্তু না খেয়ে মরবে। তো ভারতের যে সমস্ত হসপিটালগুলো বাংলাদেশ নির্ভর, যে সমস্ত হসপিটালগুলো বাংলাদেশিদের উপর নির্ভর করেই চলে, বিশেষ করে চেন্নাইয়ের সিএমসি বলতে হবে, অ্যাপোলো বলতে হবে, এমনকি দিল্লির হসপিটালগুলোরও অর্ধেকেরও বেশি রোগী হচ্ছে বাংলাদেশি। এই সমস্ত হসপিটালগুলো কিন্তু একেবারে শুয়ে গেছে। কলকাতার যে সমস্ত হসপিটালগুলো বাংলাদেশে নির্ভর ছিল, একেবারে শুয়ে গেছে। এরা কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা এই বাংলাদেশি ট্যুরিস্টদের উপর ডিপেন্ড করে যাদের রুটি রুজি হতো, তারা কিন্তু শুয়ে যাবে, এবং এটা স্থায়ীভাবে হবে। এবং চীন কিন্তু এই মাঠটা বেশ ভালোভাবে দিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি জানি অনেকেই আছেন এরপরেও বলবে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলছি। তবে যারা আমার রেগুলার দর্শক, তারা খুব ভালো করে জানেন যে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। আমি সবসময় সত্যটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখনো করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।